দুই দিন আগে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেকটা উত্তেজনা বিরাজ করছে। অনেকেই ভাবছে যে বিজেপি সরকার এখানে জয়ী হওয়ার কারণে মুসলমানদের চরম একটা ক্ষতি হয়ে গেছে, অর্থাৎ এই দেশের কিছু মুসলমান মোটা দাগে বিষয়টা চিন্তা করছে। এটা আসলে তো হিন্দু মুসলিম লড়াই না। এটা হিন্দু মুসলিম লড়াই না, এই জন্যই আমি বলতে চাচ্ছি যে ভারতে শুধুমাত্র হিন্দুরাই বাস করে না, সেখানে অনেক জনজাতি বাস করে। তো ওই অনেক জনজাতির মধ্যে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, দলিত সম্প্রদায় আছে, হিন্দু ধর্মের মধ্যে বহু মত এবং পথের মানুষ আছে, খ্রিস্টান ধর্মের লোক আছে, বৌদ্ধ ধর্মের লোক আছে, মুসলিম ধর্মের লোকও আছে। মুসলিমরা একটা ফ্যাক্টর। এইখানে যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে উগ্রবাদী শক্তির উত্থান, অর্থাৎ ধর্মীয় উগ্রবাদের উত্থান ঘটেছে এই পশ্চিমবঙ্গের নির্বাচনে। ধর্মীয় উগ্রবাদ শুধুমাত্র যে মুসলমানদের সমস্যার কারণ সেটা ঠিক না, কারণ এটা হিন্দু মুসলিম লড়াই না। এটা এই পশ্চিমবঙ্গের যে জনগণ আছে, এই জনগণের মধ্যে যারা ভিন্ন মতাবলম্বী, এই যে উগ্রবাদীদের ভিন্ন মতাবলম্বী যারা আছেন, তাদেরও একটা বিরাট সমস্যা। এই সমস্যা বাংলাদেশের না, এটা তাদের সমস্যা। পশ্চিমবঙ্গ হচ্ছে অখণ্ড বাংলার একটা অংশ, যেটা ভারতে পড়েছে, ভারত রাষ্ট্রের অধীন। আর আমাদের অঞ্চলটা হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র, এটার নাম হচ্ছে বাংলাদেশ। সুতরাং তাদের সমস্যা আমাদের সমস্যা নয়, আমি এই কথাটা বলতে চাচ্ছি। এই বিজেপি সরকার ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে, এই জন্য এইখানকার লোকদের হিন্দুদের উচ্ছ্বাসিত হওয়ার কিছু নাই, আবার মুসলমানদেরও শঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এটা তাদের রাষ্ট্র। তাদের রাষ্ট্র, তারা বুঝবে এটা কিভাবে। কিন্তু একটা উগ্রবাদী সংস্কৃতি আমাদের পার্শ্ববর্তী জায়গায় চলে আসছে, এইটা আমাদের জন্য একটা ভয়ের কারণ। তাহলে এটা কেন আসলো? এটা যে আসছে, এটা আসার পিছনে বহুবিধ কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে ওই যে 15 বছর যাবৎ যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তারা নিজেদেরকে ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো চিন্তা তাদের ছিল না। তারা গণতন্ত্রকে বিভিন্নভাবে হত্যা করেছে, আমার মনে হয় এরকম। তারা বিভিন্ন ধরনের কর্তৃত্ববাদ, লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি ইত্যাদি বিভিন্ন দোষে হয়তোবা দুষ্ট, অথবা তারা মানুষকে, ওইখানকার মানুষকে জিম্মি করেছে বিভিন্নভাবে। না হলে ওইখানকার মানুষ এই বিজেপিকে কেন ভোট দিবে? একটি ধর্মীয় উগ্রবাদী সংগঠনকে তখনই মানুষ ভোট দেয় যখন যাদের উপর মানুষের আস্থা, তারা যখন দুর্নীতি, লুটপাট এবং বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়, মানুষ তখন মুক্তির জন্য এই সমস্ত কালো অধ্যায়কে ডেকে আনে। যাই হোক, এই যে বিষয়টা,
এই বিষয়টা নিয়ে আমি একটু সংস্কৃতিগতভাবে আলোচনা করতে চাই। এটা আমাদের যে বাংলা ভাষাভাষী সংস্কৃতির জন্য যে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, আমি এটা নিয়ে একটু কথা বলি। দেখেন, ব্রিটিশরা যখন এই দেশে শাসন করে এবং দিল্লির আধিপত্য গ্রহণ করে এবং দিল্লি যখন তাদের রাজধানী হয়, তখন তারা এই জাতীয় ভাষা হিসেবে ফার্সিকেই প্রাধান্য দিত এবং ফার্সির জায়গায় তারা ইংরেজিকে প্রতিস্থাপন করেছে। ইংরেজিকে প্রতিস্থাপন করার পরে ওই বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ড তারা ইংরেজিতেই পরিচালনা করছে। ওই অঞ্চলে আরো দুইটি ভাষা উৎপত্তি হয়েছে, একটি হচ্ছে হিন্দি আর একটি হচ্ছে উর্দু। তো এই ভাষাগুলি খুব কাছাকাছি। এগুলি ওই যে খারি বলি নামক একটা ভাষা আছে, সেখান থেকে উৎপত্তি হয়েছে। কিভাবে উৎপত্তি হয়েছে? এর মধ্যে আরবি এবং ফার্সি ভাষা ঢুকে, এবং এই কাজটা মুসলিমরাই করছে। যখন ওই সময় মুসলিম শাসনাধীন ছিল দিল্লি, কারণ দিল্লিকে সেন্টার মনে করা হইতো এবং দিল্লি আগ্রাসন চালাইতো সারা ভারত ভূখণ্ডে। এবং এই জন্যই আমি সবসময় বলি যে ভারতীয় আধিপত্য বলতে কিছু নাই, যা আধিপত্য আছে সাংস্কৃতিক আধিপত্য সব হইল দিল্লির আধিপত্য। কারণ ওই দিল্লিতে বৈশা তারা আধিপত্য বিস্তার করে। কোথায়? একবারে ওই পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে শুরু করে নেপাল পর্যন্ত, বা একবারে বাংলার একবারে বঙ্গোপসাগর পর্যন্ত এরা সবসময় আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে। এই জন্য আমি সবসময় দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। এটার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ভূখণ্ডের আলাদা একটা সংস্কৃতিগত বৈশিষ্ট্য আছে। যেহেতু আমি একজন সংস্কৃতির মানুষ, আমি যে কোনো ধরনের ভিন্ন সংস্কৃতিকে আমার সংস্কৃতিকে গ্রাস করবে সেটা আমি চাই না। এই জন্য ওই কালচারাল হেজিমনিটাকে আমি সবসময় ঠেকানোর জন্য বারবার একই কথা বলি। এই ইংরেজ সরকার 1837 সালে, খেয়াল করবেন, 1837 সালে এই যে উত্তর ভারতে রাজভাষা হিসাবে এই ফার্সির বদলে চালু করে উর্দু ভাষা। এই উর্দু ভাষা চালু করার ফলে সেখানে উর্দুর একটা প্রভাব তৈরি হয়। তো আপনারা জানেন যে উর্দুকে মুসলমানি ভাষা বলা হয়, যে কারণে যখন ভারত রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে ভারতের সংবিধান যখন গ্রহণ করা হয়, তাহলে সারা দেশের জন্য এই যুক্তরাজ্যীয় ব্যবস্থা টিকিয়ে রাখতে একটি মান ভাষার প্রয়োজন পড়ে থাকে। তো এই যে পরবর্তীতে স্বাধীন ভারত, এটারও রাজধানী যেহেতু দিল্লি, থেকেই তারা চিন্তা করেছে যে এই রাজভাষাটা হতে হবে হিন্দি। এই হিন্দিকে তারা তাদের নিজেদের ভাষা হিসেবে চিন্তা করার প্রেক্ষিতে এই হিন্দি লিপি তারা দেবনাগরী ভাষায় হিন্দি লিপি তারা তৈরি করে হিন্দি ভাষাকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করলো। এবং 1950 সালে ভারতের সংবিধান গ্রহণ করার সময় এই হিন্দিকে তারা রাষ্ট্রীয় ভাষা করতে চেয়েছিল। তো হিন্দিকে রাষ্ট্রভাষা করতে চাওয়ার প্রেক্ষিতে আমাদের যেমন পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রভাষা চাওয়ার প্রেক্ষিতে ভাষা আন্দোলন হয়েছিল বাংলায়, যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, ভারতও এই ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিভিন্ন রাজ্যে এটার প্রতিবাদ হয়। এর মধ্যে ব্যাপকভাবে প্রতিবাদ করেছিল তামিলরা। তারা ওই তামিলনাড়ু অঞ্চলে
ব্যাপকভাবে প্রতিবাদ হয়েছিল। ফলে ওই বিভিন্ন কারণেই হিন্দিকে রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা করতে পারে নাই। কিন্তু সেই সময়কার সারা ভারতবর্ষের যে বুদ্ধিজীবী যারা ছিলেন, তারা হিন্দিকে রাজভাষা করারই প্রতি সমর্থন জুগিয়েছিলেন। তো কি হইল, ভারতের জাতীয় ভাষা হিন্দি হইল না। ওই কেন্দ্র আর একটা পলিসি গ্রহণ করলো। পলিসিটা কি? সেই পলিসিটা হচ্ছে যে এটা ইন্টারনালি বলে দেওয়া হয়েছে যে ইংরেজি এবং হিন্দি ভাষায় চিঠি চালাচালি হবে, মেসেজ আদান প্রদান হবে, বিভিন্ন রাষ্ট্রীয় দপ্তরে লিখিতভাবে ইংরেজি এবং হিন্দিতে কথাবার্তা হবে। কিন্তু সাংবিধানিকভাবে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু এমন একটি হেজিমনি সরিয়ে দেওয়া হয়েছে সারা ভারতবর্ষে, সেটা হচ্ছে যে হিন্দি গ্রহণ করতে হবে এবং সবাইকে হিন্দি গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। ফলে কি হইল, এই যে হিন্দি সংস্কৃতির যে আগ্রাসন, এই আগ্রাসনটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো বিভিন্ন টিভি সিরিয়াল, বলিউডের মাধ্যমে এবং বিভিন্ন প্রচার যন্ত্রের মাধ্যমে সেই আগ্রাসনটা ছড়াইয়া পড়ল। একটা প্রজন্ম গড়ে উঠলো যাদের মধ্যে নিজের সংস্কৃতির প্রতি প্রীতি নাই, হিন্দির প্রতি প্রীতি। এটা পশ্চিমবঙ্গকেও গ্রাস করেছে। এর উপরে ভর করে এই যে বিজেপি, হিন্দুত্ববাদী, এই সমস্ত চৈতন্য আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত এসে গেছে। যখন এখানকার রাজনীতিবিদরা আখণ্ড ভাবে নিমজ্জিত বিভিন্ন ধরনের দুর্নীতিতে এবং কর্তৃত্ববাদে, জনগণের অধিকারের চিন্তা করেন না বা জনগণের রাজনীতি তারা করছেন না, তখন এই দেশের মানুষ শ্বাস নিতে গিয়ে ওই উগ্রবাদকে ডেকে এনেছে। এটা আমাদের বাংলাদেশের সমস্যা না। কিন্তু আমাদের এই বিষয়ে আসলে সতর্ক থাকা দরকার। আমাদেরকে আসলে কোথায় সতর্ক হইতে হবে সেটা হইল বিষয়। আমাদেরকে সতর্ক হইতে হবে এই জায়গায় যে এই যে রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের উশৃঙ্খল আচরণের কারণে এই যে উগ্রবাদ আমাদের জাতির একটি জাতির কাঁধে এসে ভর করছে, এরকম বিপরীত উগ্রবাদ, ধর্মীয় উগ্রবাদ তো আমাদের উপরেও ভর করতে পারে। আপনারা সেটা নিয়ে ভাবেন। ভারতে কে কাকে ভোট দিল সেটা নিয়ে ভাবার কোনো কারণ নাই। ভারতের মমতা আসলেও আমাদের কিছু না, বিজেপি আসলেও সেটা আমাদের কিছু না, এটা তাদের বিষয়। এটার যন্ত্রণা ভোগ করবে তাদের দেশের নাগরিক। এটার যন্ত্রণা তাদের দেশের নাগরিককেই ভোগ করতে হবে, এই যন্ত্রণা আমরা ভোগ করব। হ্যাঁ, আমরা সবসময় দিল্লির আধিপত্য বিরুদ্ধে কথা বলছি, এটা বলবো, কারণ এই ধরনের হেজিমনি আমরা কখনো সহ্য করব না, অন্তত পক্ষে এই বাংলাদেশের মাটিতে। এটা যদি সেখানে বিজেপি ক্ষমতায় না থেকে অন্য কোনো দলও যদি সেখানে ক্ষমতায় থাকে, তার পররাষ্ট্রনীতির পরিবর্তন হবে না। তারা তাদের ওই দিল্লির যে কালচারাল হেজিমনি এবং অর্থনৈতিক যে হেজিমনি, এইগুলি আমাদের উপর চালাবে। এটা যতটুকু প্রতিরোধ করে থাকা যায় সেটা আমরা থাকার জন্য চেষ্টা করি। আমাদের নিজেদের ঘর সামাল দিতে হবে। কিভাবে দিতে হবে? আমরা যদি আবার যারা এখন আমরা এই রাজনৈতিক দলসমূহ আছেন, তারা যদি নিজেরা আবার দুর্নীতিগ্রস্ত হয়ে যান, আবার যদি সেই আগের রেজিমে ফিরে যান, তো এই যে রেজিম চেঞ্জ একটা বিষয় আছে না কথা, এই রেজিম চেঞ্জের জন্য আবার উগ্রবাদ আপনার উপরে এসে পড়বে। আপনারা প্রমাণ হয়তো পেয়েছেন, উগ্রবাদী শক্তি এবং ধর্মীয় উগ্রবাদ বিশেষ করে মাথাচাড়া দিয়ে
এই দেশে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে ফেলেছে এর মধ্যে। তারা চেষ্টা করেছে এই জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করার জন্য। সাধু সাবধান।